একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আজ সেকেন্ড সেমিস্টারে রবীন্দ্রনাথের একটি সংবেদনশীল ছোট গল্প ছুটি গল্পটি পড়াবো। লাইন ধরে ধরে কেমন লাগছে জানাবে অবশ্যই। দেখো, বেশি কথা না বাড়িয়ে বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের পেশা ছিল জমিদারি, কিন্তু মন ছিল আসমানদারি। তাই জমিদারি করতে গিয়ে পদ্মার তীরবর্তীতে কুঠিয়া গ্রামে এই ফটিক নামক এক সংবেদনশীল বালকের স্বচক্ষে কবিগুরু উপলব্ধি করেছিলেন, যার ফলশ্রুতি ছুটি গল্পটি। এটি তার ছোট গল্প, এটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। এই গল্পটাতে দেখা যাবে বয়ঃসন্ধিকালে বালকদের যে সমস্ত মানসিক পরিবর্তন, মানসিক খেলাধুলা, মানসিক পাক্ষিক বিকাশ এই গল্পটিতে কবিগুরু সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখো, কথা না বাড়িয়ে এই গল্পটিকে একবার প্রথম প্যারাটা পড়ে দেই। দেখো, বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটি নতুন ভাবোদয় হইল। দেখো, এখানে নেতাগোছের একটি বালকেরদের মধ্যে যে সর্দার বা নেতাগোছের একটি ছেলে, তার নাম ফটিক চক্রবর্তী। তার মাথায় চট করে একটি নতুন ভাবোদয় হইল, নতুন কিছু একটা তার মাথায় খেলার উদয় হয়েছে। সেটা কি? নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। দেখা গেল সেখানে নদীর ধারে একটি শাল কাঠ পড়ে আছে, সেটা মাস্তুলে রূপান্তরিত হওয়ার জন্য। মাস্তুল কি? নৌকাগুলোকে বাঁধার জন্য যে শক্ত কাঠের ব্যবস্থা হয়, যে জায়গায় বেঁধে রাখা হয়, সেগুলো হচ্ছে মাস্তুল। এই মাস্তুলে রূপান্তরিত হওয়ার জন্য প্রতীক্ষায় পড়ে আছে কাঠটি। সেই জন্য তারা সবাই মিলে স্থির করলো যে এই কাঠটিকে তারা গড়িয়ে নিয়ে যাবে। দেখো, দ্বিতীয় প্যারায় আছে, যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহা উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। যে ব্যক্তির কাঠ, সেই কাঠটি যদি মাস্তুলে রূপান্তরিত হয় এবং তারা যদি খেলা করে, তাহলে সেই ব্যক্তির মনে কি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ করবে, এই মজাদার কাহিনীটা তাদের উপলব্ধি করার জন্য সেই ব্যক্তির, যার কাঠ পড়ে আছে মাস্তুলে পরিণত করার জন্য, সেই ব্যক্তির তার বিরক্তি এবং বিস্ময়গুলিকে, অসুবিধাগুলিকে তারা আনন্দ পাওয়ার জন্য, বালক বয়সে তারা আনন্দের খোরাক জোগানোর জন্য তারা কি করলো? সমস্ত বালকগণ ফটিক চক্রবর্তীর কথাতে প্রস্তাবে রাজি হয়ে গেল। তারপরে দেখো, কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গড়ির উপর গিয়া বসিল। যখন তারা সকলে এই কার্যটা গড়িয়ে নিয়ে যাবার জন্য তারা যে কার্যে প্রবৃত্ত হওয়ার জন্য সমস্ত বালকগণ যখন কোমর বাঁধছে যে তারা এই কার্যটায় খেলাটা শুরু করবে, সেই সময় ফটিকের কনিষ্ঠ মানে ছোট ভাই, তার নাম হচ্ছে মাখনলাল, সে গম্ভীরভাবে এসে ওই কাষ্ঠের উপর বসে গেল। ছেলেরা তাহার এইরূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। তার এই অকাল জ্ঞানহীন এই সমস্ত জিনিসটা দেখে, গম্ভীরভাবে বসাটা মাখনলালের, ছেলেরা এটা দেখে সমস্ত সবাই উদাস হয়ে অবাক হয়ে তাকিয়ে আছে যে মাখনলাল কেন বসে গেল। তারা এর কারণ অনুসন্ধানই করতে পারছে না। তারপরে দেখো, একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল, এবং তখন তাদের মধ্যে থেকে একজন এসে ভয়ে ভয়ে একটু তাকে ঠেলার চেষ্টা করতে লাগলো। কিন্তু তাকে এই যে অকাল তত্ত্বজ্ঞানী, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মাখনলালকে অকাল তত্ত্বজ্ঞানী বলতে রবীন্দ্রনাথ ঠাকুর মাখনলাল অর্থাৎ ফটিকের ছোট ভাইকে বুঝিয়েছেন। মাখনলালকে তত্ত্বজ্ঞানী, সে যেন মনে হচ্ছে বহুকালের বহু তত্ত্বজ্ঞানী। তার বয়স অনুপাতে কিছু কিছু বাচ্চারা বয়স সন্ধিকালে বাচ্চাদের তখন তারা কি হয়, বড়দের মতো অনেক আচরণ করে, যে আচরণ করার ফলে তারা বাড়ির গুরুজন, মা বাবা, শিক্ষক মহাশয়ের কাছে বিরূপ প্রতিক্রিয়ার হিসেবে দেখা দেয়। শিক্ষক মহাশয়রা বলে যে এইটা তার কথাটা অপ্রাসঙ্গিক লাগে, তাদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়। কণ্ঠস্বরের তাদের যদি ছেলে মানুষই করে, যদি ছেলে মানুষের মতো আচরণ করে, সে গুরুজনরা বলবে
এটা বড় পাকামি। বিভিন্নজন তাদের কার্যকলাপে অনেকের আমাদের মন বড় যারা আছে বাড়ির তাদের মনকে কিন্তু ব্যতিব্যস্ত করে তোলে এই বয়স সন্ধিকালে। কেউ বলে পাকামি, যদি আবার তাদের বয়স অনুপাতে অন্যরকম আচরণ করে, কেউ বলে ন্যাকামি। এই ন্যাকামি পাকামির বয়সটা দেখার জন্য ঠিক তত্ত্বজ্ঞানী মাখনলালকে সেইভাবে তৈরি করেছেন। দেখো সেখানে ক্রীড়া রসলতা সম্পর্কে চিন্তা করতে লাগলো বালকরা, এবং তারা উদাসীনভাবে দেখতে লাগলো যে এই তত্ত্বজ্ঞানী মাখনলাল কেন কাঠের উপরে বসলো, তারা কারণ অনুসন্ধান করতে পারছে না। ফটিক আসিয়া আস্ফলন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। ফটিক যেহেতু তার বড় ভাই, সে তখন একটু আস্ফলন মানে রাগের ভাব দেখিয়ে সে বলল, দেখ মার খাবি না তো এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। মাখনলাল কী করল, সে তার কথা তো শুনলই না, ফটিকের কথা, উপরন্তু সে করলো আসনের উপর একটু নড়ে চড়ে স্থায়ীভাবে সেই জায়গাটাকে তার অধিকার করে ফেলল। তারপরে দেখো, এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভাতার গণ্ডদেশে অনতিবিলম্বে একটা চর কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। কিন্তু যেহেতু সে সর্দার, বালকদের একটু নেতা গোছের, তার কি দরকার ছিল, রাজসম্মান রক্ষা করা। বালকদের তার সঙ্গসাথীদের মনোরঞ্জন করার জন্য তাকে যেহেতু নেতা করেছে, তখন তার কিছু ধর্ম থাকে। সেখানে ফটিকের যে রাজধর্ম ছিল সেটা তার ছোট ভাই মাখনলালের গালে একটা চর মারার বা থাপ্পড় মারার। সেটা সে করতে গেল, কিন্তু তার সাহস হয়নি। তারপরে দেখো, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এক্ষুনি উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। সে ভাবটা দেখালো সকলের সামনে যে আমি একটা চোর মারতে পারি, তাকে কি এক্ষুনি তাকে শাসন করতে পারি। মাখনলালের এই অবাধ্য আচরণ তাকে এক্ষুনি তাকে আমি মানে শায়েস্তা করতে পারি, কিন্তু সে করিল না, এবং বিশেষ করে তার সাহসে হলো না। দেখো, কারণ পূর্বাপেক্ষা আরও একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরও একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। কারণ সে করেনি শাসন মাখনলালকে। কী কারণে দেখো, পরের লাইনে বলছে যে তখন ফটিকের মাথায় আরেকটি নতুন মজাদার খেলার উদয় হয়েছে। তাই সেই প্রস্তাবে তারা সেই মজাদার খেলাটার প্রস্তাব কী ছিল, যে মাখনকে সমেত তাকে গড়িয়ে নিয়ে যাওয়া হবে। এই মজাদার খেলাটা তার মাথায় এসছে, তাই সে তার রাজধর্ম থেকে বিরত হয়ে গেছে। দেখো, মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। এটা তার একটা পার্থিব গৌরব, যে গৌরবের কোনো মূল্য নেই মাখনের, সেই গৌরব নিয়ে সে আর চুপ করে বসে আছে এই তত্ত্বজ্ঞানী মাখনলাল। কিন্তু মাখনলালের মাথাতেও আসেনি, ফটিকের মাথাতেও আসেনি, তার অন্যান্য যে বালক আছে তাদেরও মাথায় আসেনি যে এই গৌরব, পার্থিব গৌরবটাই যে তাকে গড়িয়ে নিয়ে গেলে তার যে মহা বিপদের সম্ভাবনা আছে, সে যে পড়ে যেতে পারে, এইটা তাদের মাথায় কিন্তু ভাবোদয় হয়নি। তারপর দেখো, ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইয়, সাবাস জোয়ান হেইয়। ঘুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। তখন কি করলো, যখন তারা সাবাস জোয়ান, মারো ঠেলা হেইয় করে কোমর বেঁধে যখন ঠেলতে শুরু করলো, মাখনলালের সেই মানে অকাল গৌরব, তার গাম্ভীর্য এবং তত্ত্বজ্ঞান সমস্ত কি হলো, মাটিতে মাখনলাল যেই পড়ে গেছে সব ভূমিসাৎ হয়ে গেছে, মাখনলাল গড়ে মাটিতে পড়ে গেছে। ওকে, এই পর্যন্ত হচ্ছে প্রথম প্যারা। তারপরে দেখো দ্বিতীয় প্যারা আছে, দ্বিতীয় তৃতীয় প্যারাগুলো আস্তে আস্তে দেবো। আজ এই পর্যন্ত প্রথম প্যারাটা দেখো, তারপর দ্বিতীয় প্যারাটা দেবো। কেমন লাগলো ভিডিও জানাবে, বন্ধুদিকে শেয়ার করো, আর যারা নতুন দেখছো তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো।
যতক্ষণ ভিডিও না আসছে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।